আমাকে বলে, শোন একটা কথা তোকে বলি, দিলীপ দা তোর সম্বন্ধে যে কি বলে গেছে কোচকে জানিস? আমি জানবো কি করে, আমি করছিলাম। দিলীপ দা বলে গেছে এই ছেলেটা ক্যালকাটা জিমখানাতে খেলার জন্য কিন্তু শুধু আসেনি, এই ছেলেটা একদিন বাংলার হয়ে খেলবে, দেশের হয়ে খেলবে। এই ছেলেটার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট। দেখো মোহনবাগান তো আমার রক্তের, এটা তোমায় বলতে পারি। মোহামেডানে খেলেও আমি খুব আনন্দ পেয়েছি। মোহামেডানে 81-এ গিয়ে আমি মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে পেরেছি। 67-এর পরে মোহামেডান আগে যে ব্যাপারগুলো ছিল, ক্লাব টিম করতো, ঘুরে ঘুরে মান্নাদা দেখতেন, জেসিগুও দেখতেন, দুঃখীরাম মজুমদার দেখতেন, এগুলো মাথায় রাখতে হবে। সচিন হালদার ঘুরে ঘুরে মাঠ দেখে টিম করতেন, পটারা সব মাঠ ঘুরতেন, অচ্যুত ব্যানার্জি প্রতি ম্যাচ খেলা দেখে দেখে প্লেয়ার নিতেন। এই যে স্কাউটিং, এটা তো আজকাল নেই। আজকাল তো স্পন্সররা। সত্তর 80 সালের ময়দান কাঁপানো সেই সময়টা যখন আপনার গতি, উইং প্লে দেখে দর্শকরা মাতোয়ারা হয়ে যেত। 70-80 দশকের খেলা আর বর্তমান 2026, এই খেলার মধ্যে কোনো পরিবর্তন বা কিছু দেখেন আলাদা? দেখো, একটা ব্যাপার হচ্ছে 70-80 দশকের যে ফুটবলটা হতো, সেক্ষেত্রে খেলোয়াড়দের একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখা যেত। এক একজন খেলোয়াড় এক এক কৃতিত্বে এক একটা ম্যাচ বার করতে পারত। অনেক নামী খেলোয়াড় সেই সময় ছিল যারা একাই একটা ম্যাচ বার করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এখন যে ফুটবলটা এসে গেছে সেটা একটা দলগত খেলা, তখনও দলগত খেলাই ছিল। সবাই মিলে না খেললে কি করে সাফল্য আসবে? ফুটবল তো একজনের খেলা নয়, 11 জনের খেলা। তখনকার ফুটবলটা কিছুটা তুমি বলতে পারো যে মস্তিষ্ক প্রসূত ফুটবল হতো। বাংলার ফুটবলের মাধুর্য যেটা ছিল, কেন মানুষ লোকে মাঠে আসতো সৌরজিৎদার খেলা দেখতে, গৌতম সরকারের খেলা দেখতে, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, বিদেশ, এই সমস্ত নামী খেলোয়াড়রা, বা কৃষ্ণেন্দু রায়, শ্যামল ব্যানার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, কাকে ছেড়ে কার কথা বলবো, সত্যজিৎ, শিশির, পরের প্রজন্ম, কিষান উদে, বিকাশ পাজি, এই খেলোয়াড়দের খেলা দেখতে লোকে মাঠে আসতো। কেন আসতো? তাদের ব্যক্তিগত একটা করিশ্মা, তারা আকর্ষণ করতো মানুষ। আর আজকের ফুটবল তুমি যেটা বলছো, আজকের ফুটবলটা অনেক ক্যালকুলেটিভ ফুটবল হয়েছে, অনেক সিস্টেমের পরিবর্তন হয়েছে। এখন একটা সিঙ্গেল স্ট্রাইকার নিয়ে খেলে। আমরা যখন খেলেছি তখন 4-2-4, 4 জন অ্যাটাকার থাকতো, 2 জন মিডফিল্ডার থাকতো, 4 জন ডিফেন্ডার থাকতো। ডিফেন্সের লোকটা একই আছে, ওপর থেকে লোক কমিয়ে মাঝমাঠটাকে এখন শক্ত করা হয়, যাতে ওখান থেকে কোনো ফাঁক ফোকর তৈরি না হয়। কিন্তু প্রতিবার কি বিচ্ছুরণ ঘটেছে? ঘটেনি। গৌতম সরকার যে খেলাটা খেলতে পারত, সমরেশ চৌধুরী যে খেলাটা খেলতে পারত, বা প্রসূন ব্যানার্জি, গৌতম সরকার, মোহন সিং, কাকে ছেড়ে কার কথা বলবো, প্রশান্ত ব্যানার্জি, এই মাঝ মাঠের এই যে প্লেয়ারগুলো, সত্যজিৎ, সেই খেলোয়াড় কোথায়? সেইভাবে একা একা ম্যাচ বার করতে পারে না। আজকের ফুটবলটা আকর্ষণ এই জন্য আরো কমেছে। আরো একটা কথা, তখন সব বাঙালি খেলোয়াড় ছিল। এই বাঙালি খেলোয়াড়দের জন্য মাঠে মানুষ আসত, এবং বাঙালি খেলোয়াড়দের যে প্রতিভা ছিল সারা ভারতবর্ষে, তাই বাংলার ফুটবল তাপিয়ে বেড়াতো। আমরা যখন খেলতাম, রোবাস বলো, ডুরান বলো, বা যে কোনো টুর্নামেন্ট, নাগজি বলো, স্ট্যাফোর্ড বলো, বরদৌলি বলো, কলকাতার কোনো টিম গেলে সেই ট্রফিটা কলকাতাতেই আসে। সে ইস্টবেঙ্গল হতে পারে, মোহনবাগান হতে পারে, মোহামেডান হতে পারে। এখন কি সেগুলো হয়? হয় না। আজকে ISL এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল জিততে পারলো না, আই লিগ এখনো ইস্টবেঙ্গল জিততে পারলো না। সেক্ষেত্রে মোহনবাগানের সাফল্য আছে, মোহামেডানের সেইভাবে সাফল্য নেই। আসলে বাঙালি খেলোয়াড় কমে যাওয়াতে এখনকার ফুটবল যেটা তুমি বলছো, তার আকর্ষণ কিন্তু অনেক অনেক কমে গেছে। ফুটবলে বুদ্ধি দরকার, যেটা বাঙালিদের মধ্যে ছিল, এটা তো মানতে হবে। সেই সংখ্যা কমে যাওয়াতে ফুটবলের জৌলুস অনেক কমে গেছে। এই 70, এই 80 আর 90, এই সোনালী দিন, 2026-এ আপনি বললেন সেই সময় ভারতীয় দল, বাংলা দলে বাঙালি প্লেয়াররাও খেলতো, এবং সেখানে একটা গ্ল্যামার ছিল, এবং ভারত মানেই কলকাতার ফুটবল। 2026-এ এসে দেখছি এখন
বাইরের প্লেয়ার আসছে, আমাদের ভূমিপুত্র মানে এখানকার বাঙালি প্লেয়ার খুব কম। এর কারণটা কি আর কি করা উচিত আমাদের? দেখো, তুমি যেটা বললে 1982 প্রথম নেহরু কাপ যখন কলকাতায় হয়েছিল, উরুগুয়ে এসেছিল, যুগোস্লাভিয়া এসেছিল, ইটালি এসেছিল, চায়না ছিল, সাউথ কোরিয়া ছিল, আমরা ভারতীয় দলে ছিলাম, এবং সেই দলে তোমার সবই প্রায় বাঙালি ফুটবলার ছিল। হুম, সেই সময় যে ফুটবলটা ছিল, যেভাবে আমরা খেলেছি, দেখো 1982-তে যে দলটার বিরুদ্ধে আমরা 3-1 গোলে হেরেছিলাম, উরুগুয়ের বিরুদ্ধে, সেই ম্যাচে আমার একটা গোলও ছিল। সেই দলটাই কিন্তু 84-তে গিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ফ্রান্সিস কোলিরা, রুশোরা, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তার মানে তখন ভারতীয় ফুটবলের স্ট্যান্ডার্ডটা তুমি একবার ভেবে দেখো। আমরা লড়াই করেছিলাম কাদের সাথে? এমন একটা দলের সাথে যে দলটা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হচ্ছে। স্ট্যান্ডার্ড অফ ফুটবলটা কোন জায়গায় ছিল? এবং বাঙালি খেলোয়াড় সব, বিদেশ, মানস, মিহির, প্রসুন্দা, প্রশান্ত, কমটন দত্ত, আমাদের দলে ভাস্কর রয়েছে, কাকে ছেড়ে কার কথা বলবো। এই যে এতগুলো বাঙালি খেলোয়াড়, অলোক মুখার্জি, তখনকার দিনে সমস্ত বাঙালি খেলোয়াড়দের দিয়েই প্রসুন্দা হুম, দল গঠন হতো। সেই জায়গা থেকে এখন সরে এসছে। 2026-এ বাঙালি খেলোয়াড় নেই, হুম, নিজের পক্ষে একজন দুজন খেলছে, হুম, তাও সেই ধারাবাহিকতা নেই। দাঁড়াও। সবচেয়ে বড় ব্যাপার, বাঙালি খেলোয়াড় যদি উঠে না আসে, হুম, ভারতীয় ফুটবলে যদি তাদের আধিক্য না বাড়ে, ভারতীয় ফুটবল এগোতে পারবে না। তোমার যতই বলো নর্থ ইস্টের সেটা লড়াই করবে, সব করবে, কিন্তু বাঙালির বুদ্ধি তারা এখনো পর্যন্ত রপ্ত করতে পারেনি। ফুটবলে এটাও কিন্তু একটা বড় ব্যাপার, যেখানে বাঙালিরা করে দেখিয়েছে বারবার। সরকারি সহযোগিতা মানে আগে কি হতো, ফুটবল খেললে রেল বা ব্যাংক বা কোনো জায়গায় চাকরি পেত, এখন আর সেটা হয় না। এটা কারণটা কি? এগুলো কি আরে এখন তো আরো ভালো, এখন তো প্রফেশনাল ফুটবল টাকা পাচ্ছে, হুম, কোটি কোটি টাকা পাচ্ছে। আমাদের টাইমে যদি এটা হতো, হুম, আমরা কি ব্যাংকে চাকরি করতে যেতাম? হুম, আমরা প্রফেশনাল ফুটবলেই থাকতাম, অনেক বেশি অর্থ পেতাম। হুম, 4 বছর খেলতে পারলে সারা জীবন কাজ করেও সেটা উপার্জন করতে পারতাম না। হুম, এটা তো মানতে হবে। হ্যাঁ, আমাদের সময় তুমি এটা বলতে পারো, আমরা কন্ট্রাক্টে খেলতামও এবং চাকরি করতাম, টাকা পেতাম। কিন্তু যে টাকাটা আমরা খেলে পেতাম সেটা তো খুব কমই ছিল এখনকার তুলনায়। সে তবে এটাও ঠিক, বাজার দর অনুযায়ী তখনকার তুমি যদি তুলনা করো তাহলে অনেকটাই এখন। অনেক। তা আমি ওই ইয়ের মধ্যে যাচ্ছি না। আমাদের সময় এই সুযোগটা ছিল, তুমি ঠিকই বলে। তাই খেলোয়াড়রা অনেক উৎসাহ পেত, উৎসব যাতে আমি একটা ভালো, নিজের পক্ষে ভালো চাকরি, প্লাস অফিসেও আপনাদের সুযোগ সব জায়গায় অফিস তো সুযোগ দিতই। হুম, আমি 41 বছর সেন্ট্রাল ব্যাংকে কাজ করি। আচ্ছা, আমি কোনোদিন 10টা 5টা দেখিনি, সত্যি কথা। আচ্ছা, আমি কোনোদিন 10টা 5টা ডিউটি করিনি, কিন্তু আমার অফিস আমাকে সাহায্য করেছে। তাই জন্য আমি ভালো খেলতে পেরেছি এবং আমি সব সুযোগ সুবিধা পেয়েছি। হুম। আমার সেন্ট্রাল ব্যাংক যেভাবে আমাকে সাপোর্ট করেছে, সেন্ট্রাল ব্যাংকের কলিগরা যেভাবে আমার পিছনে থেকেছে। আমার একটা মিস আপ হয়েছিল, আমার মিসেস খুব অল্প বয়সে চলে গিয়েছিল, আমি একটা বাচ্চাকে নিয়ে, তখন একটা হিমশিম অবস্থা ছিল আমার, সেই বাচ্চার স্কুল যাওয়া, তাকে স্কুল থেকে আনা, যাই হোক আমার পক্ষে, একার পক্ষে করতে হয়েছিল। কিন্তু সেই সময় আমার অফিস যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, আমি কোনোদিন সেন্ট্রাল ব্যাংকের কথা বলতে পারবো না। এই সাপোর্টটা আমাদের খেলার সময় কিন্তু আমাদের কলিগরা দিয়েছে, এবং তাই জন্য বাঙালি প্লেয়াররা খেলতে পেরেছে দীর্ঘদিন ধরে এবং সুনামের সাথে খেলেছে। আপনি খেলেছেন মানে কয়েক বছর, আপনি সর্বোচ্চ গোলদাতা ছিলেন, আপনাকে গোল মেশিন বলতো। এটার মানে এটা কিভাবে হয়েছিল? আপনার ট্যালেন্ট? দেখো, আমি যখন প্রথম খেলা শুরু করি স্কুল লেভেলে, বাটানগর হাই স্কুল থেকে আমার উঠে আসে, তখন আমার প্রথম কোচ হচ্ছে অমিতাভ ঘোষ। আমি অমিতাভ ঘোষের কথা বলবই, কারণ এই ভদ্রলোকের জন্যই আমার শুটিং এবিলিটি অনেক ভালো হয়েছে। উনি পেন্ডুলামে শুটিং করাতেন, এবং যে কোনো সময় আমার যে সেরা জিনিসটা সেটা তিনি খুব ভালো মতো প্র্যাকটিস করাতেন। আমার মনে আছে, আমি প্রথমে স্কুল লেভেলে স্ট্রাইকার খেলতাম। স্ট্রাইকার খেলতে খেলতে গোল করার একটা সহজাত আমার মধ্যে এসে গিয়েছিল, এবং আমি বুঝতে পারতাম কোন জায়গায় পৌঁছে গেলে, গোলে মারলে ওখান থেকে আমি গোল পেতে পারি, এটা আমি বুঝতে পারতাম, এবং আমার সেখান থেকে আমার গোলের ব্যাপারটা আমার রপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন কলকাতার গড়ের মাঠে এলাম
এবার আমি যার কথা বলবো তিনি হচ্ছেন দিলীপ ঘোষ, ক্যালকাটা জিমখানার কর্ণধার। দেখো, কলকাতা মাঠে আমার আশাটাও কিন্তু খুব মানে একটা নাটকের মতো। হুম। প্রায় 200 থেকে 220টার মতো ছেলে ট্রায়ালে গেছে ক্যালকাটা জিমখানা, একটা ফার্স্ট ডিভিশন টিম, 1973। তাহলে বুঝে দেখো তখন গ্রাম বাংলাতে ফুটবলের কত কদর ছিল, কত প্লেয়ার ছিল, সব ট্রায়াল দিয়ে টিমে ঢুকতে চাইছে। ক্যালকাটা জিমখানা ভালো তো, মাঝারি ধরনের ভালো তো, সবাইকে খেলানো হলো। একদম সূর্য ডুবে গেছে, যখন খেলা শেষ হয়ে যাবে তখন কোচ সুভাষদা জিজ্ঞেস করছেন কে খেলোনি, তখন একমাত্র আমি হাতটা তুললাম যে আমি খেলিনি আর সবাই খেলে। তখন আমাকে আচ্ছা ঠিক আছে নাও, তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তা আমার খুব রাগ হয়েছিল, মানে এত রাগ হয়েছিল যে আমি এতক্ষণ ধরে বসে আছি, এতক্ষণ পরে আমার কথা ওনার মনে পড়লো। যাই হোক, মাঠে নামলাম, একটা বল পেয়েছিলাম, একটাই শট মারতে পেরেছিলাম, এবং সেই শটটা মেরেছিলাম প্রচন্ড রাগ, ক্ষোভ এবং বিদ্বেষ থেকে। এবং সবাই বলছে গোল, কেউ বলছে গোল না, তখন তো গোলপোস্ট থাকে না, কারণ পয়লা বৈশাখের পর গোলপোস্টটা পোতা হয় গড়ের মাঠে, তার আগে হকির জন্য মাঠ থাকে বলে ওই আমাদের জার্সি দিয়েই গোলপোস্ট করা হয়। কেউ বলছে গোল, কেউ বলছে গোল না। যাই হোক, খেলা শেষ হয়ে গেল, এবার সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি একজন ভদ্রলোক, ছোটখাটো চেহারার, সুঠাম দেহের অধিকারী এলেন। কেউ বললো যে ইনি হচ্ছেন এই ক্লাবের কর্ণধার। উনি এলেন, এসে এত লোক ছেলে দাঁড়িয়ে আছে তার মধ্যে থেকে আমাকে ডাকলেন, বলে শোনো তুমি কোথা থেকে এসছো। আমি তাকে বললাম আমি পাটানগর থেকে এসেছি। তোমাকে এখানে কে এনেছে? তখন ক্যালকাটা জিমখানার গোলকিপার ছিল স্বপন লাইন, ওই আমাকে ক্যালকাটা জিমখানায় ট্রায়ালে আসতে বলেছিল। তখন বলল এই ছেলেটা এই প্রথম একটা ভালো কাজ করেছে। কোচকে বলল এই ছেলেটাকে আলাদাভাবে রাখো। আমি জায়গা পেলাম। পরের দিন ওই ভদ্রলোক আবার এসছেন, আমাদের বিকেলে প্র্যাকটিস হতো। এসে আমাকে বলল তুমি স্ট্রাইকার না, তুমি উইঙ্গারে খেলবে। বাহ, তোমার স্পিড আছে, তুমি স্ট্রাইকার খেলবে না, তুমি উইঙ্গারে খেলবে। আমাকে উইঙ্গার করে দিলেন উনি। আমি ওখানে উইঙ্গার, দিলীপ ঘোষ। আমার জীবনের টার্নিং পয়েন্ট ওটাই, আমাকে স্ট্রাইকার থেকে উইঙ্গারে উনি সরিয়েছিলেন। আমার গোল করার একটা হ্যাবিট ছিল, ডান দিক থেকে কাট করে ভেতরে ঢুকে শট মারার একটা প্রবণতা ছিল। উনি এগুলো সব ওয়াচ করেছেন কদিনের প্র্যাকটিসে। উনি তখন বললেন না, ও খেলবে উইংয়ে। ফার্স্ট ম্যাচ এগেন্স্ট মোহনবাগান, 1973, আমার জীবনের প্রথম ম্যাচ কলকাতার মাঠে। তো টিম হয়েছে, প্লেয়ার লিস্ট হয়েছে, তো সুভাষদা আমাকে রাখেননি। প্রকাশদা ছিলেন, সে বছর মোহনবাগান থেকে ক্যালকাটা জিমখানায় সই করেছিলেন। সে বলে না, যে প্রকাশ খেলবে সিনিয়র প্লেয়ার, আর মোহনবাগানের সাথে খেলা ও খেলি। তখন 70 মিনিটের খেলা। তখন ওই ভদ্রলোক এলেন, দিলীপ দা, বলে কি টিম করেছো দেখি। টিম দেখলেন, তখন না সুভাষ তোমার 10টা প্লেয়ার থাকবে, আমার একটা প্লেয়ার থাকবে, বাটার ছেলেটাকে খেলাও। উনি বাটার ছেলেটাকে খেলার সুযোগ করে দিলেন, আমি খেললাম, এবং বলে দিলেন ও যত খারাপ খেলুক ওকে বসাবে না। ও কিন্তু 70 মিনিটে খেলবে, যত মিস করুক, গোল ইয়ে করুক, সব করুক, ছেলেটাকে বসাবে না। আমি খেললাম, আমি গোল শোধ করে দিলাম। সুরজিৎদার গোলে মোহনবাগান এগিয়ে গেল, আমার গোলে ক্যালকাটা জিমখানা ম্যাচটাকে ড্র করে দিল। একটা দারুণ গোল করেছিলাম, দূর থেকে শট মেরেছিলাম, গোলকিপার বুঝতে পারেনি, বল চলে গেছে বলে। ওখানে প্রশান্ত দা বোধহয় বলেছিলেন, প্রশান্ত। যাই হোক, গোল হয়ে গেল, 1-1 হলো। মোহনবাগান মাঠ থেকে ক্যালকাটা জিমখানা মানে বিজি প্রেস মাঠে হেঁটে এলাম, দেখি ভদ্রলোক বসে আছেন। গনুদা ছিলেন ওই ক্লাবের, সুভাষ মন্ডল, উনি ছিলেন সেক্রেটারি। তা আমি যখন বাড়ি চলে আসছি তখন গনুদা আমাকে ডাকলেন, শোনো। আমি এলাম, দিলীপ দা আমাকে কিচ্ছু বলেননি, দিলীপ দা চলে গেছেন, গুড ব্যাড কিছু না, চলে গেছে, তুমি আনন্দ পেয়েছে। আমাকে বলে শোন, একটা কথা তোকে বলি, দিলীপ দা তোর সম্বন্ধে যে কি বলে গেছে কোচকে জানিস? আমি জানবো কি করে, আমি করছিলাম। দিলীপ দা বলে গেছে এই ছেলেটা ক্যালকাটা জিমখানাতে খেলার জন্য কিন্তু শুধু আসেনি, এই ছেলেটা একদিন বাংলার হয়ে খেলবে, দেশের হয়ে খেলবে। এই ছেলেটার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে। যাই হোক, ঠাকুরের অশেষ করুণা, আমি সেই জায়গায় পৌঁছতে পেরেছিলাম।
এবং আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন দিলীপ দা। ওনাকে এখনো পর্যন্ত আমি রেসপেক্ট করি, এখনো তার সাথে আমার যোগাযোগ আছে। অত্যন্ত মানে একটা ভালো সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, আমাকে স্ট্রাইকার থেকে উইঙ্গারে নিয়ে গিয়ে। এই যে খেলা আপনি বললেন, মানে জহুরি জহুরিকে চেনে, আপনাকে বের করেছে দিলীপ দার মতো মানুষ, কোচ ছিলেন তখনও বাঙালি, আর আপনাদের মতো এত কোয়ালিটি, এত ভালো প্লেয়ার এখনো বাংলায় আছে। আপনি আছেন, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর, কিন্তু এই ক্লাব টিমগুলোতে দেখা যায় সেই বাইরের দিকে সেই কোচ নিয়ে আসে। এর কারণটা কি? দেখো ভাই, আজকাল তো ক্লাব টিম করে না। আমি মোহনবাগান কথা বলি, ইস্টবেঙ্গলের কথা বলি, মোহামেডানের কথা। এখন স্পন্সররা টিম করছে, কোচ তারা আনছে, খেলোয়াড় তারাই বাঁচছে। আচ্ছা। আগে যে ব্যাপারগুলো ছিল, ক্লাব টিম করতো, হুম ঘুরে ঘুরে মান্নাদা দেখতেন, হুম জেসিগুও দেখতেন, হুম দুঃখীরাম মজুমদার দেখতেন। এগুলো মাথায় রাখতে হবে। সচিন হালদার ঘুরে ঘুরে মাঠ দেখে টিম করতেন, পটারা সব মাঠ ঘুরতেন, অচ্যুত ব্যানার্জি প্রতি ম্যাচ খেলা দেখে দেখে প্লেয়ার নিতেন। এই যে স্কাউটিং, হুম এটা তো আজকাল নেই। হুম আজকাল তো স্পন্সররা টিম করছে, টিম করছে মোহনবাগান। সুতরাং সেখানে বাঙালি প্লেয়ার পাবে কি ভিন রাজ্যের খেলোয়াড়রা চান্স পাবে তাদের উপর। এটা আমার ঠিক ভালো লাগছে না। বাংলার ফুটবলে এই জিনিসটা যতদিন না ফিরে আসবে, ঠিক। আমরা নতুন ট্যালেন্ট পাবো না। সে আবেগটাও নেই, মানে সেই না না, নেই বলে বাঙালি ছেলে নেই বলে আবেগ নেই, বাঙালি ছেলে থাকলে এই এই আবেগটা আবেগটা থাকে। আপনি মোহনবাগান মোহামেডান দুটো ক্লাবেই খেলেছেন, হুম। তো এই দুটো ক্লাবে খেলার মধ্যে ডিফারেন্স কি ভাবতেন, মানে দুটোর মধ্যে? দেখো, মোহনবাগান তো আমার রক্তের রস। এটা তোমায় বলতে পারি। মোহামেডানে খেলেও আমি খুব আনন্দ পেয়েছি। মোহামেডানে 81-এ গিয়ে আমি মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে পেরেছি। 67 এর পরে মোহামেডান 81-তে লিগ চ্যাম্পিয়ন হলো, এত বছর পর। কেন ভালো লাগছে, সেই সময় সব বাঙালি খেলোয়াড়ই ছিল ওই, মোহামেডানে। এবং বাঙালি খেলোয়াড় থাকাতে এই ট্রফিটা পেয়েছে। আমি ছিলাম, বিদেশ ছিল, আচ্ছা। প্রসুন্দা ছিল, প্রশান্ত ছিল, ভাস্কর ছিল, বাহ। চিন্ময় ছিল, কি টিম তখন হুম। আমাদের। আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। হুম। সাবির, আকবরের মতো দুটো স্ট্রাইকার ছিল। হুম আমরা অনেক ট্রফি জিতেছি। তো আমার সবচেয়ে আনন্দের এই জন্য, আমি মোহামেডান এবং মোহনবাগান হুম। দুটো ক্লাবের হয়েই খেলেছি এবং দুটো ক্লাবকেই আমি চ্যাম্পিয়ন করতে পেরেছি। এটা আমার একটা বড় মানে অ্যাচিভমেন্ট বলতে পারো আমার জীবন। এবং আরেকটা জিনিস হচ্ছে, মোহামেডানের সর্বোচ্চ সম্মান যেটা শান-ই মোহামেডান, হুম হুম সেই সম্মানেও আমাকে ভূষিত করা হয়েছে। হুম। এটা আমার কাছে একটা গৌরবের ব্যাপার। আমার আনন্দ হয়েছে, দুটো ক্লাবে খেলেই আমি আনন্দ পেয়েছি। মোহামেডানের সমর্থকেরা আমাকে এখনো খুব ভালোবাসেন, স্নেহ করেন। আর মোহনবাগান তোমার রক্তে রয়েছে, ওখানে ওটা তোমার ঘর, ওটা তোমার বাড়ি, ওখানে যে গেলে অনেক আনন্দ হয়। আর ওখানকার সমর্থকেরা বা সদস্যরা সবাই তোমার প্রিয় জিনিস, হুম সুতরাং আলাদা একটা অনুভূতি, হুম। আলাদা একটা আবেগ ওখানে অবশ্যই কাজ করে। জাতীয় দলেও খেলেছেন, আবার রাজ্য দলেও খেলেছেন, দুটোর মধ্যে চাপ কি অন্যরকম? আরে ভাই, ধাপে ধাপে এগোতে গেলে তো রাজ্য খেলতে হবে, হুম। দেশ খেলতে হবে। দুটো জায়গায় খেলেই আনন্দ পেয়েছি। 7 বার সন্তোষ ট্রফি খেলে 6 বার চ্যাম্পিয়ন হই, আচ্ছা। এর থেকে আনন্দের আর কি হতে পারে। হ্যাঁ। এবং টানা পেয়েছি, একবারই শুধু হেরেছি টাইব্রেকারে, তাও হেরেছি কাদের কাছে, জুনিয়র বাংলা দলের কাছে। আচ্ছা। তখন কিষানু, তরুময় এরা সব ছিল রেল দলে, হুম। ওদের কাছে টাইব্রেকারে হেরেছিলাম রাউরকেলা। এছাড়া 82 পর্যন্ত, 76 থেকে 82 পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ন, এবং প্রতিটা ক্ষেত্রেই আমি দলের সাথে ছিলাম। এখন ইয়াং জেনারেশন, মানে নতুন যে প্রজন্ম, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে, খেলাধুলো একদম ভুলে গেছে। তারা ফুটবল খেলাটাকে সেইভাবে মান্যতাও দেয় না। তো আমাদের কি করা উচিত, আপনার কি মনে হয়? দেখো, আমি বলবো আমাদের সময় রেডিও ছিল, হুম। আমাদের সময় মোবাইল ছিল না। যদি আমাদের সময় মোবাইল থাকতো, আমাদের জেনারেশনে কি হতো সেটা আমি এখন বলতে পারি না। হুম। আমরা রেডিও শুনতাম, হুম। পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম, এর বাইরে আমাদের আর কোনো হুম। রিক্রিয়েশন ছিল না। হুম। আজকাল তুমি যেটা বলছো, হুম। এটা একটা বড় ব্যাধি। মোবাইল দিয়ে মায়েরাই বসিয়ে দিচ্ছে যাতে হুম। বাচ্চা হুম। ঠিকঠাক তিনি নিজের কাজ করছে। হ্যাঁ, বাবার কথা ছিল, বাবা তো বাইরে কাজ করে দিয়ে পারে। মায়েদের আমি বলবো, আপনারা এই জায়গাটাতে একটু সজাগ হন, বাচ্চাগুলোর কাছ থেকে মোবাইল সরিয়ে নিন, তাহলে কিন্তু খুব মুশকিল হবে। আগামী দিনে আমরা কিন্তু ভালো প্রতিভা পাবো না, মোবাইল থেকে তাদের কিন্তু সরাতে। আপনার
সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বা সেই দিনটা কবে ছিল ফুটবল এই আপনি যখন ছিলেন? দেখো, আমার স্মরণীয় মুহূর্ত তো অনেকগুলোই আছে জীবনে। তার মধ্যে যেটা মনে আছে আপনার? সবটাই আমার কাছে খুব, মানে আমি কি বলবো, আমার আরারাত ম্যাচটা এখনো খুব মনে আছে। আচ্ছা। ওই ম্যাচটাতে আমি একটা গোলও করেছিলাম, আমার একটা বল পোস্টে লেগে ফিরেও এসেছিল। ও। ওই ম্যাচটা আমি খুব ভালো খেলেছিলাম, হুম। আমি নিজে খুব স্যাটিসফাই হয়েছিলাম। হুম। আমরা জিততেও পারতাম, হুম। শেষের দিকে এত সুযোগ তৈরি হয়েও আমরা গোল করতে পারিনি। অবশ্য বর্ষার জন্য আরারত দলের কিছুটা অসুবিধা হয়েছিল, ওরা জলে কাদায়, আমাদের মতো তো এত রক্ত ছিল না, হুম। কিন্তু আমরা সেদিন খুব ভালো খেলেছিলাম। আর মোহনবাগান তো বৃষ্টি হলে এমনি, আমাদের প্রতিকৃতি হচ্ছে পালতোলা নৌকো, পত্তরিয়ে চলবে, বৃষ্টি হলে নৌকা তো চলবে। আমাদের টিমও সেইভাবেই চলেছিল। ওটা আমার একটা জীবনের স্মরণীয় ম্যাচ। এছাড়াও আমার আরেকটা স্মরণীয় ম্যাচ হচ্ছে উরুগুয়ের বিরুদ্ধে, যে ম্যাচে আমি একটা গোল করেছিলাম। আমার অনেকগুলো ম্যাচ আছে যেগুলো খুব, 1978 কাশ্মীর ন্যাশনাল, আমার গোলে বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেটাও আমার একটা স্মরণীয় ম্যাচ। এরকম অনেক ম্যাচ আমার জীবনে আছে যেখানে আমি গোল করেছি, দলকে জিতিয়েছি এবং দল ট্রফি জিতেছে। আপনার দেখা এতদিনে সেরা ফুটবলার কে হতে পারে, বাঙালি ফুটবলার? দেখো, বাঙালি ফুটবলার বলতে আমি একজনের কথা বলবো, দ্যাট ইজ গৌতম সরকার। এরকম লড়াকু প্লেয়ার আমি খুব কম দেখেছি। গৌতম দা এমন একটা প্লেয়ার, বক্স টু বক্স লড়াই করতেন এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি কোনো প্লেয়ারকে ছাড়তেন না। অসাধারণ মনের জোর ছিল, ইচ্ছা শক্তি প্রবল ছিল, এবং গৌতম সরকারের মতো প্লেয়ার তারপরে কিন্তু আমি খুব একটা দেখতে পাই। নতুন প্রজন্ম যারা ফুটবল খেলতে আসছে তাদের জন্য যদি কিছু বার্তা দেন? তাদের জন্য আমি একটাই বার্তা দেবো, নিষ্ঠার সাথে অনুশীলন করো, কোচ যেটা বলবে সেটা শোনো, আর একটা উদ্দেশ্য রাখো যে আমি এখন ক্লাস 5-এ পড়ি, আমাকে 6-এ উঠতে হবে, 6-এ পৌঁছে গেলে 7-এ যেতে হবে, স্টেপ বাই স্টেপ এগোতে হবে, টার্গেট রাখতে হবে। কলকাতার মাঠে কোনো একটা বড় টিমে খেলবো, তার জন্য যে প্রস্তুতি নেবার তোমাকে নিতে হবে, নিবিড় অনুশীলনের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করতে হবে, তাহলেই তুমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। অসংখ্য ধন্যবাদ মানসবাবু আপনাকে আমাদের এই পডকাস্ট অনুষ্ঠানে আসার জন্য। 70-80 সালে কিংবদন্তি মানসবাবু, যার নামে মাঠ কাঁপতো, যার গতি, উইং প্লে, যার গোল মেশিন বলে নাম ছিলেন, তার কাছ থেকে শুনে নিলাম 70-80 সালের সেই সোনালী দিনগুলো। অনেক কিছু উপদেশ পেলাম কিভাবে আমাদের ভারতীয় ফুটবল বা আমরা বাংলা ফুটবলে উন্নতি করা যাবে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানান। ব্রাভো পডকাস্ট জীবনের গল্প, যা আপনাদের ভাবাবে।